শুনছো? গরু দুটো যে না খেয়ে এভাবে দাঁড়িয়ে আছে, আমার তো বুকটা ধক করে উঠছে। কচি ঘাস কেটে আনলাম, অথচ তুমি একবার দেখো তো, ওরা একবার শুকেও দেখলো না। সব সময় তো এমন হাপুস হুপুস করে খায়, আজ কেন এমন করছে বলো তো? আমিও তো সেটাই ভাবছি মালতী। শরীরটা যেন ঝিমঝিম করছে ওদের। চোখগুলো কেমন যেন কত লাগছে। ঘাস তো আমরা রোজই দিই, আজকে কি এমন হলো যে মুখেই তুলছে না? তুমি কি ওদের জন্য কোনো ঘাস দিয়েছো? না তো, ওই ক্ষেতের ধারের নরম ঘাসই তো দিলাম। তুমি একটা কাজ করো না, যতীন ডাক্তারকে ডেকে নিয়ে এসো। লোকটা যেমন জ্ঞানী, তেমনি পশু নারী নক্ষত্র সব বোঝে। গরু দুটোই তো আমাদের একমাত্র সম্বল। ওরা এভাবে নিস্তেজ হয়ে থাকলে আমি বাঁচবো কি করে? যাও না গো, বড্ড দেরি হয়ে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে। বাইরে যে কি দুর্যোগ দেখছো! আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। ডাক্তার যতীনের বাড়ি তো অনেকটা পথ। ওই মাঠ পেরিয়ে এতটা যাওয়া কি সহজ? তবে উপায়ও তো নেই। গরু দুটোকে এভাবে অসুস্থ দেখে তো আমি বসে থাকতে পারি না। বৃষ্টিতে একটু ভিজলে কিচ্ছু হবে না, কিন্তু গরুগুলোর যা অবস্থা দেখছি, তাতে ওরা আর বেশিক্ষণ সইবে না। তুমি একটা বড় ছাতা নিয়ে বেরো। মনে মনে ঈশ্বরকে ডাকছি, তুমি দ্রুত যাও গো। যতীন ডাক্তার থাকলে নিশ্চয়ই কোনো না কোনো পথ বের হবে। আমি এদের গা মুছে দিচ্ছি, তুমি জলদি করো। ঠিকই বলেছ। তুমি ভয় পেও না, আমি যাচ্ছি। গ্রামের সব রাস্তাঘাট এখন কাদায় একাকার। তাও আমি দৌড়ে যাচ্ছি, তুমি গোয়ালঘর ছেড়ে যেও না। আমি ডাক্তারকে নিয়ে ফেরবার সময় যদি গরুগুলো বেশি ছটফট করে, একটু জলে ঝাপটা দিও। তুমি সাবধানে যেও, রাস্তা পিচ্ছিল কিন্তু, খুব সাবধানে পা ফেলো। আমি এখানেই আছি তোমার অপেক্ষায়। ঈশ্বর করুন ডাক্তারবাবু যেন বাড়িতেই থাকেন। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ফিরছি। তুমি গরুগুলোর কাছেই থাকো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বাড়িতে আছেন? খুব বিপদ, আপনি একবার চলুন তো। কে মোহন না? এমন দুর্যোগের মধ্যে সন্ধ্যায় তুই এখানে? কি হয়েছে? শরীর খারাপ নাকি? না ডাক্তারবাবু, আমার শরীর ভালো, কিন্তু বাড়িতে গরু দুটো কাল থেকে একদম জলখাবার খাচ্ছে না। খুব ঝিমিয়ে পড়েছে, শরীরও গরম মনে হচ্ছে। আপনি দয়া করে একটু চলুন, না হলে গরু দুটোকে আর বাঁচানো যাবে না। তাই নাকি? তা আগে বলবি তো। বৃষ্টি যা তেজ, থামবার কোনো লক্ষণ নেই। তুই দাঁড়া, আমি এই ঝোলাটা টর্চটা নিই। গরু দুটো না খেলে তো চিন্তারই বিষয়। চল, দেরি করা যাবে না। অদ্ভুত ব্যাপার ডাক্তারবাবু। ঘাস দিচ্ছি, খড় দিচ্ছি, কিছুই ওরা ছোঁয়াচ্ছে না। শুধু চুপচাপ দাঁড়িয়ে ঝিমুচ্ছে। এমন তো কখনো হয়নি। অনেক সময় পেটের গোলমাল বা অজানা কোনো সংক্রমণ থেকেও এমনটা হতে পারে। চিন্তা করিস না, দেখে নিচ্ছি। আরে ওটা দেখ তো মোহন, জলের স্রোতে কি বেগুন গাছ ভেসে আসছে না? এত সুন্দর আর তাজা গাছ তো সহজে দেখা যায় না। তাই তো, বন্যার মতো জল কোথাও কোনো ক্ষেত থেকে হয়তো ভেসে এসেছে। নষ্ট হয়ে যাবে ডাক্তারবাবু। আরে বাবা, ধর ধর, এগুলো তুই রেখে দে। এই গাছগুলো দেখছিস কতটা সতেজ, কোনো পচন নেই, কোনো কত শুদ্ধ দেখাচ্ছে। কোনো সাধারণ সার দেওয়া গাছ মনে হচ্ছে না এগুলো। রেখে দে, কাজে লেগে যেতে পারে। দেখছি ডাক্তারবাবু, এগুলো যদি কোনো কাজে আসে। চলি তবে, অনেক পথ পাখি। চল চল, দেরি করিস না। গরুগুলোর অবস্থা দেখে নিয়ে চ। এই তো আমি এসে গেছি মালতী, তুই চিন্তা করিস নে। এই দুর্যোগে আসতে একটু দেরি হলো, দেখি তো গরু দুটোর কি হয়েছে। ডাক্তারবাবু, গরু দুটোকে কাল থেকে যাই দিচ্ছি, ওরা মুখ ফিরিয়ে নিচ্ছে। কোনো কিছুতেই যেন রুচি নেই, এমনকি জলটুকুও খেতে চাইছে না। দেখি, শান্ত হয়ে থাক। দেখি তো শ্বাস প্রশ্বাস কেমন চলছে। ডাক্তারবাবু দেখুন তো, ওরা কি গাছের দিকে নজর দিচ্ছে? এই সত্যি তো, ওরা তো ঘাড় তুলে ওই দিকেই তাকাচ্ছি। মাগো, এ কি কাণ্ড! যে গরু দুটো ঘাস দেখলেই মুখ ঘুরিয়ে নিচ্ছিল, তারা এভাবে বেগুন গাছগুলো খেয়ে ফেললো। এ তো দেখছি কোনো জাদু। আমি তো ভাবতেই পাচ্ছি না। বেগুন গাছ তো গরু সাধারণত অতটা পছন্দ করে না, কিন্তু এগুলো যেভাবে ওরা খেলো তা সত্যি অস্বাভাবিক। মোহনের হাতের ওই কাজগুলোতে নিশ্চয়ই এমন কিছু আছে তা ওদের শরীরে প্রয়োজন। ওরা আবার চাইছে দেখুন ডাক্তারবাবু, কি দারুণভাবে খাচ্ছে দেখুন। আমার মনে হচ্ছে ওরা যেন অনেক দিন পর তৃপ্তি করে কিছু পেল। সত্যি বলছি, আমি এমনটা কখনো দেখিনি।
কি অদ্ভুত ব্যাপার বলুন তো। আরে বাবা, হ্যাঁ, বিষয়টা গভীরে যেতে হবে। এই কাজগুলোর মধ্যে এমন কি গুণ আছে যা আমাদের চেনা ঘাসগুলোতে নেই? মোহন, এই কাজগুলো তোরা কোত্থেকে পেয়েছিলিস তা মনে করে দেখ তো। রাস্তার পাশে নালার জলে ভেসে আসছিল, আমরা কুড়িয়ে আনলাম, মনে নেই? এত এটা সাধারণ কোনো ঘটনা নয়। আমরা বসবার ঘরে গিয়ে একটু আলোচনা করি, চল। গরু দুটো যে ঠিক কি চাইছে তাই কাজগুলো হয়তো আমাদেরই বলে দেবে, চল। ব্যাপারটা কিন্তু বেশ রহস্যময়। একটা অসুস্থ পশু সাধারণ ঘাস খড় ত্যাগ করে হুট করে বেগুন গাছ খেতে শুরু করলো। এটা পশুর স্বভাব বিরুদ্ধ। বিজ্ঞানের অভিজ্ঞতার বাইরেও কোনো একটা অসঙ্গতি নিশ্চয়ই এর মধ্যে আছে। আমি তো সেটাই ভেবে পাচ্ছি না ডাক্তারবাবু। আমরা কি এমন কোনো ভুল করছি যা ওরা বুঝতে পারছে কিন্তু আমরা পারছি না? খড় বা ঘাসে কি কোনো দোষ আছে? আজ তো আমি নতুন খড়ই দিয়েছিলাম, আগের ঘাসগুলো সব ফেলে দিয়েছিলাম। তবে কি মাঠের ঘাসে এমন কিছু মিশে আছে যেটা গরুগুলো আর সইতে পারছে না? তুই ঠিক ধরেছিস মালতী। আজকালের কৃষিতে যে হারে রাসায়নিক বিষ বা কীটনাশক ব্যবহৃত হচ্ছে তা কেবল পোকা মারছে না, মাটির গুণও নষ্ট করছে। হয়তো সে বিষাক্ত ঘাস খেয়ে গরুগুলোর এই অবস্থা। কিন্তু এই বেগুন গাছগুলো ওগুলো কেন খেলো? তার মানে কি ওই গাছগুলোতে কোনো কীটনাশক ছিল না? ওগুলো একদম খাঁটি গাছ। ঠিক তাই। আমার মনে হয় প্রকৃতি নিজের ভারসাম্য কোনোভাবেই ধরে রেখেছে। ওই গাছগুলো হয়তো কোনো এমন জায়গায় জন্মেছিল যেখানে কোনো কৃত্রিম বিষের ছোঁয়া লাগেনি। গরুগুলোর অবচেতন মন হয়তো বিশুদ্ধতার পার্থক্যটা ধরতে পেরেছে। ওরা সুস্থ হতে চায় তাই খাঁটি খাবারের দিকেই ঝুঁকেছে। তাহলে তো ডাক্তারবাবু আমাদের খুব বড় বিপদ থেকে বাঁচানোর পথ দেখিয়ে দিলেন গো। গরু দুটো যদি ওই রকম খাঁটি খাবারই পেতে থাকে, তাহলে কি ওরা আবার আগের মতো চাঙ্গা হয়ে উঠবে? অবশ্যই, কিন্তু প্রশ্ন হলো আমরা এত বেগুন গাছ পাবো কোথায়? যেটা ভেসে এসেছিল সেটা তো কেবল কটা গাছ। আমার মনে হয় গাছের উৎসটা আমাদের খুঁজে বের করতে হবে। যেখানে এই গাছগুলো তৈরি হয়েছে সেখানে নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতি চাষাবাদ হয়। আমি কালকে সকাল থেকে বেরোবো। যেখানে নালাটা গেছে সেই পথ ধরে হাঁটলে নিশ্চয়ই কোনো না কোনো ক্ষেতের সন্ধান মিলবে। মালতী, তুমি কি পারবে গরুগুলোর দিকে খেয়াল রাখতে? অবশ্যই পারবো, তুমি নিশ্চিন্তে যাও। আমি শুধু চাই আমার গরু দুটো যেন আগের মতো খড়কুটো খেয়েও ভালো থাকে। আমরা দল বেঁধে এগুবো। আমি নিজেও দেখতে চাই এই আধুনিক যুগে কীটনাশক ছাড়া কে এমন বেগুন গাছ ফলাচ্ছে। এটা কেবল একটা খাবারের খোঁজ নয়, এটা একটা নতুন শুরুর সংকেত। তোমরা তৈরি থেকো। ঠিক আছে ডাক্তারবাবু, কালকে ভোরের আলো ফুটলেই আমরা বেরিয়ে পড়ব। বেগুন গাছের এই উৎস খুঁজে বের করাটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। দেখ শ্যামলী, কাল রাতে সেই প্রবল বৃষ্টি সব ওলট পালট করে দিল। আমার শখের বেগুন গাছগুলোর অর্ধেকটাই তো জলের তোড়ে ভেসে গেল। কত যত্ন করে বীজগুলো থেকে চারা বড় করেছিলাম, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। মন খারাপ করো না গো দিদা, প্রকৃতির ওপর তো কারো কোনো হাত নেই। যা গেছে তা তো আর ফিরে আসবে না। কিন্তু দেখো, গোড়ার দিকে কিছু গাছ এখনো শক্ত হয়ে মাটির সঙ্গে লেপ্টে আছে। এই কটা গাছই আমরা নতুন করে গুছিয়ে বসাতে পারি। তুই বড্ড আশাবাদী রে শ্যামলী, কিন্তু এইটুকু জমিতে কি আর আগের মতো ফলন হবে? আমি যে স্বপ্ন দেখেছিলাম, কোনো কৃত্রিম বিষ না দিয়ে সবজি ফলিয়ে নিজের গ্রামের মানুষটাকে তাক লাগিয়ে দেব, তা কি আর পূর্ণ হবে? এই কাদা মাখা অবস্থা দেখে আমার যে বুকটা ফেটে যাচ্ছে। হবে দিদা, অবশ্যই হবে। মানুষ তো কত ধৈর্য ধরে মাঠে কাজ করে। আমি বলছি, চলো আমরা আজই হাত লাগাই। জল সরে গেলেই কাদামাটি শুকিয়ে আসবে। তখন আলগা হয়ে যাওয়া চারাগুলোকে ফের সার দিয়ে ভালো করে পুঁতে দেব। এই গাছগুলোকে দেখো, এখনো কতটা প্রাণবন্ত। ওদেরকে অবহেলা করা যায়? তুই ডাকলে আমার সাহসটা বেড়ে যায়। সত্যি, মাটি কখনো কাউকে খালি হাতে ফেরায় না। আমাদের শুধু একটু ধৈর্য ধরে সময় দিতে হয়। চল, তুই যখন বলছিস তবে আজই কাজ শুরু করি। আমি এক কাজ করি, পাশের ঝোপ থেকে কিছু শুকনো খড় আর গোবর সার জোগাড় করে আনি। মাটিটাকে একটু পুষ্টি দিতে হবে, তাহলেই দেখবি গাছগুলো আবার কেমন তরতাজা হয়ে ওঠে। আমি ততক্ষণে জল নিকাশের পথটা একটু খুঁড়ে দিই, যাতে জমে থাকা জল তাড়াতাড়ি বেরিয়ে যায়।
দিদা, দেখবে এই গাছগুলো থেকেই আমরা অনেক বেশি বেগুন পাবো। আমাদের এই কষ্ট বৃথা যাবে না। কোনো রাসায়নিক সার তো আমরা ছুঁই না, তাই হয়তো এদের তেজ অনেক বেশি। কেউ যদি সত্যি এই গাছের গুরুত্ব বোঝে, তবেই আমাদের পরিশ্রম সার্থক। আয় শ্যামলী, আমরা এখনই কাজে লেগে পড়ি। রোদ ওঠার আগেই চারাগুলো ঠিক মতো বসিয়ে দিতে হবে। তোমরা কারা বাবা? সকাল সকাল এই কাদা মাখা মাঠে কেন এসেছো? দিদা, আমরা বড্ড বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি। আমার গরু দুটো কাল থেকে কিচ্ছু খাচ্ছে না, কিন্তু রাতে আপনার ক্ষেতের মতো কিছু বেগুন গাছ পেয়েছিলাম, সেগুলো ওরা খুব তৃপ্তি করে খেলো। আমাদের ক্ষেতের গাছ? কালকে ঝড়ে তো আমাদের অনেক গাছ ভেসে গিয়েছিল, সেগুলি কি তবে আপনারা পেয়েছেন? ঠিক তাই দিদা, আপনার এই কাজগুলোর মধ্যে এমন কি গুণ আছে যে গরুগুলো অন্য সব খাবার ছেড়ে এগুলো খেতে চাইছে? গুণ আর এমন কি বাবা, আমি তো কোনো বিষাক্ত ওষুধ দিই না। মাটিতে শুধু গোবর সার আর খড় দিই, মাটি সব রসদ দেয়। ও অবিশ্বাস্য, কোনো কীটনাশক নেই, তাই গাছপালাগুলো এত শুদ্ধ, এটাই আসল রহস্য। দিদা, আমাদের গরুগুলোর পেটের সমস্যা কি তবে এটাই একমাত্র সমাধান? তা বলতে পারি না বাবা, তবে বিষাক্ত খাবারে পশুর পেট তো খারাপ হবেই। তোমরা এই গাছগুলো নিয়ে গিয়ে ওদের খাওয়ানোর ব্যবস্থা করো। দিদা, ওনাদের গরুগুলোর কষ্ট দেখে আমারও মন খারাপ লাগছে। আমাদের হাতে থাকা বাকি গাছগুলো কি ওনাদের সাহায্য করতে পারে? দেখুন দিদা, আমরা বুঝতে পারছি আপনারা অনেক কষ্টে ক্ষেত তৈরি করেছেন। একটা গাছ আমরা নিয়ে পরীক্ষা করতে চাই, কারণ এই শুদ্ধ সবজি আমাদের গ্রামের মানুষের চোখের পর্দা খুলে দিতে পারে। পরীক্ষা করো বাবা, আমার কোনো আপত্তি নেই। আমি চাই গ্রামের মানুষ বুঝুক কীটনাশক ছড়িয়ে কোনো লাভ নেই। আপনারা যে কত বড় উপকার করলেন তা বলে বোঝাতে পারবো না। গরুগুলোর এমন ছটফটানি দেখে আমাদের প্রাণ ওষ্ঠাগত ছিল। আপনারা যখন এত দূর থেকে এসেছেন, তখন নিশ্চয়ই পশুগুলোর জন্য আপনাদের মায়া আছে। এটাই আসল ভালোবাসা। আমরা কথা দিচ্ছি, এই কাজগুলো নিয়ে আমরা ভালোভাবে দেখব এবং ভবিষ্যতে যাতে এমন চাষাবাদ বাড়তে পারে তার জন্য চেষ্টা করব। মন, এবার পরীক্ষা করে দেখা যাক মাধবী দিদার দেওয়া বেগুন গাছ আর সাধারণ ঘাসের মধ্যে গরুগুলো কাকে বেছে নেয়। ঠিক আছে ডাক্তারবাবু, আমি প্রথমে সাধারণ টাটকা ঘাসই দিচ্ছি, দেখে ওরা কি করে। দেখলে তো, ওরা ঘাসটা নিতেই চাইছে না। ঘাসের গন্ধেও হয়তো কীটনাশকের গন্ধ পাচ্ছে। এবার এই মাধবী দিদার দেওয়া বেগুন গাছটা দাও। ডাক্তারবাবু দেখুন, ওরা আবার কেমন চনমনে হয়ে উঠছে। অদ্ভুত, ওরা সরাসরি গাছটা কামড়ে ধরলো। হ্যাঁ, একদম ঠিক। দেখ দেখ কি তৃপ্তি করে খাচ্ছে, এটাই তো প্রমাণ ওরা শুদ্ধ খাবারই খুঁজছে। আমি কি আরও কয়েকটা গাছ দিয়ে দেব? ওরা তো দেখি একটাতেই থামছে না। না না, বেশি দিও না, অল্প অল্প করে দাও। ওদের পাকস্থলী অনেক দিন পর খাঁটি খাবার পাচ্ছে, তাই হজম করবার জন্য সময় দিতে হবে। ডাক্তারবাবু, আপনার কি মনে হয় সব সমস্যার সমাধান এই গাছগুলোই? এটাই একটা বড় ইঙ্গিত মোহন। দেখ, গরু দুটো কত আগ্রহ নিয়ে কাজগুলো চিবুচ্ছে। ওদের ক্লান্তি যেন এক নিমেষেই মুছে যাচ্ছে। আমি কি মালতীকে ডাকবো? ও তো কাল থেকে কিছুই খায়নি, চিন্তা করতে করতে। অবশ্যই ডাকো ডাকো, ওদের দেখাও যে গরুগুলো কিভাবে সুস্থ হচ্ছে। এতে ওদের মনের ভার অনেকখানি নেমে যাবে। অপুরওয়ালাকে ধন্যবাদ, শেষ পর্যন্ত ওরা কিছু তো খেলো। মোহন, তুমি ওই দিদার কাছ থেকে গাছগুলো আনলে বলেই আজ ওদের মুখে হাসি ফুটলো। শুধু খাওয়া নয় মালতী, এই কাজগুলো ওদের ভেতর থেকে চাঙ্গা করে তুলছে। আমরা অনেক বড় একটা সত্য শিখলাম আজকে। কিন্তু ডাক্তারবাবু, অল্প কিছু গাছ দিয়ে তো আর সব গরু সুস্থ করা যাবে না। আমাদের স্থায়ী উপায় ভাবতে হবে। সেই পথই তো খুঁজতে হবে মোহন। এই বেগুন গাছ আমাদের পথ দেখাচ্ছে যে মাটিকে আবার শুদ্ধ করতে হবে। ডাক্তারবাবু, আমি ওই বুড়িমার কাছে গিয়ে শিখবো কিভাবে কীটনাশক ছাড়াই এমন গাছ ফলানো যায়। আমার গরুগুলোকে আমি আর বিষাক্ত ঘাস দেব না। দারুণ পরিকল্পনা। আমি তোমাদের সব রকম সাহায্য করব। দেখবে এই চেষ্টায় একদিন আমাদের পুরো গ্রামকে বদলে দেবে।
দেখেছো তো মোহন, ওই দিদার দেওয়া গাছগুলো খাওয়ার পর থেকেই গরুগুলোর মধ্যে কেমন চনমনে ভাব ফিরে এসেছে। ওরা যেন নতুন জীবন পেয়েছে। হ্যাঁ মালতী, একদম ঠিক দেখেছো। কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, সব দিন তো আর এভাবে অলৌকিকভাবে নালা থেকে গাছ ভেসে আসবে না। আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। আমারও সেটাই মনে হয়েছে। কালই কালই আমি ওই মাধবী দিদার বাড়িতে যাব। উনি যেভাবে কীটনাশক ছাড়া এত সুন্দর ফসল ফলান, আমাকেও সেই কৌশলটা শিখতে হবে। তুমি তুমি ঠিকই বলেছ। তবে আমি ভাবছি, লোকজন তো বলে বিষ ছাড়া চাষ করলে পোকা সব খেয়ে সাবার করে দেবে। আমাদের গাছগুলো যদি নষ্ট হয়ে যায়? মানুষ তো কত কথাই বলে গো। গরুগুলোর ওই রুগ্ন অবস্থা দেখে আমার শিক্ষা হয়ে গেছে। আমি চাই আমার বাড়ির গরুগুলো প্রকৃতির শুদ্ধ খাবার খেয়েই বেঁচে থাকুক, আর তার জন্য যতটা খাটতে হয় আমি খাটবো। তুমি ঠিকই বলেছ। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুবই দৃঢ় প্রতিজ্ঞ। মাধবী, দিদাকে আমাদের সবটা শিখিয়ে দেবেন বলে মনে হয়। কেন দেবেন না? উনি তো নিজেই বলেছেন সবাই যেন বিষ ছাড়া সবজি ফলায়। আমাদের নিষ্ঠা দেখে উনি নিশ্চয়ই মুখ ফিরিয়ে নেবেন না। ঠিক বলেছ। আমরা দুজন মিলে যদি একটা ছোট জায়গায় চাষ শুরু করি, তাহলে আমাদের নিজেদের খাবারেও একটা সংস্থান হয়ে যাবে। একদম ঠিক। আর তাছাড়া বাজার থেকে কেনা রাসায়নিক মেশানো সবজি কিনে আমাদের গরু আর বাড়ির মানুষের শরীর নষ্ট করার কোনো মানে হয় না। আমার ভয়টা কাটছে না মালতী, তবে তোমার জেদ দেখে ভরসা পাচ্ছি। আমরা খুব ধীরে ধীরে মাটির যত্ন নেওয়া শুরু করব। আমাদের ছোট এই সংসারটাকে বিষের হাত থেকে বাঁচাতে হবে। আর আমি জানি এই কাজে দিদা আমাদের পথপ্রদর্শক হবেন। তাহলে একদম ঠিক থাকলো। কালকে সকালে আমরা দুজনে মিলে দিদার কাছে যাব। দেখব উনি কি কি পরামর্শ দেন। ওপরওয়ালার কৃপায় সব ঠিক হয়ে যাবে। দেখবে আমাদের গোয়াল ঘর আবার খুশিতে ভরে উঠবে। এসো বাবা, এসো এসো মা। কাল তো ডাক্তার বাবু এসেছিলেন, আজ তোমরা এলে, কি মনে করে বলো তো? দিদা, আমাদের গরু দুটো এখন অনেকটা সুস্থ। সব আপনার ওই অদ্ভুত গুণী বেগুন গাছের জাদু। সত্যি দিদা, আমরা কৃতজ্ঞ। তাই আপনার কাছে এলাম। যদি আমাদের একটু শেখাতেন কিভাবে কীটনাশক ছাড়াই এমন ফসল ফলানো যায়। আহা, এই তো চাই। মানুষ যদি নিজের মাটির গুণ বুঝতে শেখে, তবেই তো পৃথিবীটা সুন্দর হয়। দিদা, মোহনদার মালতীদি শুনে খুব খুশি হবে। ওরা নিজেদের বাড়ির উঠোনে চাষ করতে চায়। হ্যাঁ দিদা, বাজার থেকে আনা বিষাক্ত সবজিতে আমরা আর গরুগুলোকে খাওয়াতে চাই না। খুব কষ্ট হয় ওদের দেখলে। শোনো মা, কীটনাশক ছাড়া চাষ করা মানে তো কেবল সবজি ফলানো নয়, এটা হলো মাটির সাথে বন্ধুত্ব করা। কিন্তু পোকা ধরলে কি করব দিদা? মানুষ তো বলে ওষুধ না ছেটালে সব গাছ পোকা খেয়ে শেষ হয়ে যাবে। পোকা তো সেই গাছকেই বেশি খায় যে গাছে কৃত্রিম সার দিয়ে তার প্রাকৃতিক শক্তি নষ্ট করা হয়েছে। আমাদের মাটিকে আগে সুস্থ করতে হবে। দিদা ঠিকই বলছে। আমাদের ক্ষেতের মাটি আমরা গোবর সার আর পচা পাতার জৈব সার দিয়ে তৈরি করেছি। মাটি যখন প্রাণবন্ত থাকে, তখন গাছ নিজেই নিজের রোগ প্রতিরোধ করতে পারে। এসব কি কঠিন কাজ দিদা? আমরা তো সাধারণ মানুষ, অত নিয়ম কি আমরা বুঝতে পারবো? কঠিন কিছুই না মা, নিয়মগুলো খুব সহজ। প্রথমত মাটিকে পর্যাপ্ত রোদ আর হাওয়া দিতে হয়। দ্বিতীয়ত নিমের জল দিয়ে মাঝে মাঝে পাতায় স্প্রে করলেই পোকা দূরে থাকে। তাহলে তো এটা আমরাও করতে পারবো। আর সবজিগুলো কি তেমন পুষ্টিকর হবে? পুষ্টিকর শুধু নয়, এর স্বাদও আলাদা। তোমরা যখন নিজের হাতে খাটবে, তখন গাছের প্রতিটা পাতার ভাষা বুঝতে শিখবে। জানো মালা দিদি, আমরা প্রতিদিন বিকেলে গাছগুলোর সাথে কথা বলি। ওরা যেন সাড়া দেয়। এটা খুব আনন্দের কাজ। দিদা, আপনি আমাদের সবটা শিখিয়ে দিন। আমরা ঠিকঠাক মতো মেনে চলবো। গরু দুটোকে আবার আমরা সতেজ করে তুলবই। তোমাদের এই প্রাণীর প্রতি দয়া দেখেই আমি খুশি। কাল সকালে তোমাদের জমিতে আমি আর শ্যামলী যাব। আমরা নিজেরাই দেখে নেব মাটিটা কেমন। এসো, চা খেয়ে নাও। তারপর আমি তোমাদের কয়েকটা দেশি বীজ দেব। এগুলো হাইব্রিড নয়, একদম খাঁটি বীজ। আমরা আপনার কাছে ঋণী থাকবো দিদা।
আপনার দেখানো পথেই আমরা নতুন করে জীবন শুরু করব। মালতী, দেখো গাছগুলো কেমন তরতাজা হয়েছে, একটা পোকাও তো কোথাও নেই, গাছগুলো যেন হাসছে। দেখবো না কেন? এই 1 মাস তো আমরা আর কোনো পার্থিব সুখের দিকে তাকাইনি, শুধু দিদার শেখানোর নিয়ম আর এই মাটির যত্ন ছাড়া কিছুই বুঝিনি। দেখো না, গাছগুলোর রং কি দারুণ। ওরে আমার গরু, তোদের জন্য এত কষ্ট করলাম, এবার অন্তত পেট ভরে খাঁটি খাবারটা খা। ডাক্তারবাবু সেদিন বলেছিলেন না, প্রকৃতি আমাদের সব দেবে। সত্যিই তো, গরু দুটো আজ কত চাঙ্গা, ওদের গায়ের চামড়ায় আবার সেই পুরনো জেল্লা ফিরে এসেছে। শুধু গরু নয় মালতী, আমাদের মনের ক্লান্তিও যেন কেটে গেছে। পরিশ্রমের এই ফসল যখন গরুগুলো তৃপ্তি করে খায়, তখন সব কষ্টের সার্থকতা খুঁজে পাই। চলো আজকে একটা উৎসব করা যাক। দিদা আর শ্যামলীকে খবর পাঠিয়ে দাও, আমাদের বাড়ির সব মানুষ মিলে আজকে দুপুরে নিরামিষ একটা ভোজ খাওয়া যাক। একদম ঠিক বলেছ, আমাদের এই সফলতার উৎস তো ওরাই। আমি এখনই খাবার তৈরি করছি, সবাই মিলে আনন্দ করে এই জয় উদযাপন করব। এই ধরনের কার্টুন দেখার জন্য বাংলা কার্টুন ওয়াইটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।